তো বললো যে বর্ষাকাল সব জায়গায় ধরেন মরিচের দাম 400 টাকা কেজি হয়ে গেছে। কাঁচা মরিচ তো আপনার পানি উঠে গেলেই ডুবে যায়। তো এই জন্য আমরা এখন কিন্তু এমনিতে সমস্যা আছে। তাছাড়া ধরেন জ্বালানি, জ্বালানি হলো জীবন এবং জীবিকার লাইফলাইন, সেখানেও সমস্যা আছে। তবে এটা ঠিক, চাঁদাবাজির ক্ষেত্রে ধরেন আমাদের এখানে কারণ বাজার এবং যাত্রাবাড়ি হচ্ছে, এখানে কিন্তু আড়ত, এই আড়তের 2 জায়গায় কিন্তু জামাত ইসলাম কিন্তু এমপি, সে তো একবারও বলে না যেখানে চাঁদাবাজি হচ্ছে আমি এখানে চাঁদাবাজি করতে পারবো না। অর্থাৎ সবাই একই রকম আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আমি তো নিত্য পণ্যের দাম বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, এটা প্রায় অসহনীয়। এটা আমার মনে হয় জ্বালানি তেল এবং বর্ষার কারণে এটা হচ্ছে। হ্যাঁ, দেখেন ভারতের পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যে শেখ হাসিনা এবং তার যে নেতারা আছে তারা আর কথা বলতে পারবে না, এটা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল। এই কারণে এটা মনে হচ্ছিল যে হয়তো এটা সরকার এটা গ্রহণ করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকারের কাছে তথ্য আছে হয়তো এটা কাজ করে নাই, হয়তো সরকার তার অরিজিনাল স্ট্যান্ডে আছে, হয়তো এই জন্য নতুন করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাই যাতে শেখ হাসিনা আর কথা না বলে। এখন এটা দেখতে হবে যে আদৌ কথা বলে কি বলে না, এটা কার্যকর হয় কি হয় না। মানে সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তাই তো? হ্যাঁ, আরেকটু অপেক্ষা করে বুঝতে হবে, কারণ ওখানে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির থেকে এই প্রস্তাব দিয়েছে। এছাড়া আরো বলেছে যে ভারত বাংলাদেশের সাথে যেসব অমীমাংসিত ইস্যুগুলো আছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা, যেমন তিস্তা চুক্তি, গঙ্গাবাড়ের চুক্তি, এগুলোর ব্যাপারেও প্রস্তাব পাঠিয়েছে। এখন সরকার এখন এটা মানলো কি মানলো না এটা তো এখনো বলেন। সরকারের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে তো কোনো মতামত দেওয়া হয়নি। হয়তো আমাদের সরকারের কাছে হয়তো অনুমান যে হয়তো ভারত সরকার সে এই সংসদীয় কমিটির সেই প্রস্তাব হয়তো, আমার অনুমান যে হয়তো মানে নাই, সেই কারণেই হয়তো আমাদের সরকারের পক্ষ থেকে এই রিকোয়েস্ট করা হয়েছে। আচ্ছা, আমরা আবু সাইদ খান একটু আপনার কাছে আসতে চাই। একই প্রসঙ্গ যে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে সেজন্য আসলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বারবার বলা হচ্ছে এবং ভারতের সঙ্গে সুসম্পর্কের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটিও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু আসলে বিষয়টি কোনোভাবেই সুরাহা হচ্ছে না। আপনার কাছে একটু জানতে চাই আপনার মন্তব্য। আচ্ছা, আজিজ ভাই যেটা বলেছেন যে এই ঘোষণা হওয়ার পরে পত্রপত্রিকা আমরা যেগুলো তাদের সংসদীয় কমিটির সিদ্ধান্ত দেখেছি, তারপরে বোধহয় উনি আর বক্তব্য দেননি। তো আমরা অপেক্ষা থাকতে পারি আসলে কি হয়। যদিও তার পক্ষ থেকে বক্তব্য দিবেন বলে এক ধরনের ঘোষণা করা হয়েছে, জানি না বাস্তবে কতটুকু এটা হবে, তো সেটা দেখবার বিষয়। আর একটা হচ্ছে যে তো ভারত তো সবসময় এই সব বিষয়গুলো নিয়ে, যেমন দালাই লামাকে নিয়েও চীনের সঙ্গে যে ব্যাপারটা ওই রকমই, যে তারা বক্তব্য দিবেন না, অবস্থান করবেন, তারপরে কখনো কখনো বক্তব্য দিয়েছেন, এমনটাই আমরা দেখেছি। তো এই দোদুল্যমানতার মধ্যেই থাকবে বলে আমার মনে হয়। রাজনৈতিক কার্যক্রম কি সেই পর্যায়েই থাকবে? আমরা অনেক সময় জানতে পারি যে ভারতে আসলে রাজনৈতিক কার্যক্রম তো আর ওইভাবে চালানোর ওখানে তার কোনো সুযোগ নেই। যেটা আছে সেটা হলো যে অনলাইনে বক্তব্য দেওয়ার বিষয়টি, তো সেটাও দেওয়া মানে সঙ্গত না। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি, তাতে সেটা দিতে পারে না। কিন্তু সংসদীয় কমিটির সিদ্ধান্ত তো অনেক সময় সব দেশেই, ভারতেও দেখা যায় যে সবসময় ওইটা যে হুবহু অনুসরণ করা হয় এমনটা হয় না, তার বাইরেও গুলো থাকে। তো আমি জানি না, তো আমরা অপেক্ষায় থাকবো, দেখা যাক কোন দিকে যায়। জি, নিশ্চয়ই। আমি একটু এনসিপির বক্তব্যে আসতে চাই এবং এম এ আজিজ আপনাকে দিয়ে শুরু করতে চাই এই বিষয়টি, যে বাংলা মানে দেশে যদি শেখ হাসিনা ফেরে তাহলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে, এরকম হুঁশিয়ারি দিয়েছে নাহিদ ইসলাম। না, দেখে ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ হয়েছে, কিন্তু তার তো আপনার উচ্চ আদালতে, বিশেষ করে সুপ্রিম কোর্টে, ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্টে কিন্তু আপিল করতে পারে। সেই আপিলের সুযোগটা হয়তো সে নিতে পারে, কারণ ধরেন সে আত্মসমর্পণ করলে তাকে জেলখানা পাঠানো হলো, তারপরে সে হয়তো আপিল করলো, সেই সুযোগ সরকার দিবে কিনা, না দিলে তো তার একটা স্টেজ বাদ রইল, তখন তো বিশ্বে কি বলবে, তাকে আপিল করার সুযোগও দিল না, এই প্রশ্নটা থাকবে। সুতরাং নাহিদ ইসলাম হয়তো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, কিন্তু আমার ধারণা তিনি আসলে আপিল করার সুযোগ দেওয়া হবে। তবে ট্রাইব্যুনালের যে আইন, সেই আইন থেকে আপিল বিভাগকেও ছুটে দিতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
কারণ ট্রাইব্যুনাল কিন্তু আমি বলি এটা একটা আনসার করতে, কারণ হচ্ছে যে আপনার সেখানে ভিডিও, অডিও, ওই টেলি হিয়ারিং, আবার রাজসাক্ষী, অনেক কিছু থাকে, সব কিছু গ্রহণযোগ্য হয় ট্রাইব্যুনালে। সুতরাং ট্রাইব্যুনাল তো, সুপ্রিম কোর্টও তো ট্রাইব্যুনালের আইনেই দেখবে, এটা সিএনপিসি নয়। তো সেখানে হয়তো আপিল করলেও তিনি ছাড়া পাবেন, এটা বলা মুশকিল। তবে এটাও হতে পারে যদি এমনটি হয় যে আপিলটা স্লো হলো, উনি জেলে থাকলো, অথবা সাবজেক্ট করে রেখে দিল, এও হতে পারে। কি হবে এটা বলা যায় না, বিচার বিভাগ কিভাবে এটা দেখে এটা তো আমরা বলতে পারি না। বিচার বিভাগের ব্যাপার তো আমরা অ্যাডভান্স কিছু বলতে পারি না, না। তবে তাকে আপিল করার সুযোগ পেতে পারছি। যে আমি একটু রাজনৈতিক বক্তব্যের বিষয়ে আসতে চাই, মানে শিষ্টাচার কিংবা তরুণ বলেই কি অনেক বেশি, মানে কি বলবো, ভারত ইস্যুতে কিংবা রাজনৈতিক ইস্যুতে অনেক কড়া কড়া বক্তব্য দেয় এনসিপি, বিষয়টি কি আসলে এরকম? বিএনপির নেতারা হয়তো বলতেন যে শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশের মাটিতেই, কিন্তু সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে নাহিদ ইসলাম বলেছেন। মানে তরুণ বলেই কি রক্ত গরম, এই ধরনের বক্তব্যগুলো কি বেশি আসে? এটা আমি বলবো যে বলতে পারি, যেহেতু ফাঁসির আদেশ আছে, তিনি আপিল এখনো করেন নাই, তিনি সারেন্ডারও করেন নাই, তার পাসপোর্ট নাই, তিনি কিভাবে আসবেন এটাও না জেনেছেন। বাংলাদেশ হয়তো আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তিতে যদি ট্রাভেল পাস দেয় তাহলে বাংলাদেশে ঢুকতে পারবে, আর না হলে তো অবৈধভাবে ঢুকতে হবে, তাকে জোরপূর্বক ঢুকতে হবে, তখন তো সে তো গ্রেপ্তার হবে। সুতরাং এখানে তো আছে হয়তো রাজনৈতিক বক্তব্য, যেহেতু ফাঁসির আদেশ আছে, আত্মসমর্পণ করে নাই, রাজনৈতিক মাঠে বক্তব্য দিতে পারে, দিয়েছে হয়তো, সেটা আমরা বড় করে না দেখলেই হলো। হ্যাঁ, কারণ জাহিদ ইসলাম সবসময় কিন্তু খুব বেশি ফাউল কথা বলে বলে আমার মনে হয়। যেমন পাটোয়ারি অনেক ফাউল কথা বলে, যেগুলা কিন্তু খুব বিতর্কিত বক্তব্য দেয়ছে। সুতরাং আমি তারপরে বলবো, আমরা যেহেতু একটা অভ্যুত্থানের পরে গণতন্ত্রের পথে চলছি, তখন সবাই কিন্তু গণতান্ত্রিক চর্চাটা করা উচিত, যেটা অবাস্তব কথা, যেটা অন্যকে হার্ট করে এমন কোনো কথা বলা উচিত না। আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাই, অন্যের মতামত রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবে, কোনো শক্তি প্রয়োগ করে না। জি নিশ্চয়ই। আবু সাইদ খান, এই যে রাজনৈতিক বক্তব্য, শেখ হাসিনাকে দেশে আনা, ফাঁসির মঞ্চে সরাসরি নিয়ে যাওয়া, কিংবা আরও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক কড়া বক্তব্য শুনতে পারি, বিশেষ করে এনসিপি এবং জামায়াত ইসলামের কাছ থেকে। আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই আসলে বক্তব্য নিয়ে। আচ্ছা, অপরাধী তারও তো আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে, এবং কোনো কাউকে বিচারাধীন আসামি তো তাকে একটা ট্রাইব্যুনালে প্রাথমিকভাবে তার সাজা ঘোষণা করা হয়েছে, সেটা বাস্তবায়ন করতে হবে, এটা আইনের শাসনের প্রতি বিদ্যাঙ্গুলি দেখানোর সামিল। তো নাহিদুল ইসলাম তরুণ হতে পারেন, কিন্তু সংসদে বিরোধী দলের চিফ হুইপ, তো তার কাছ থেকে আমরা নিশ্চয়ই এটা প্রত্যাশা করি না। তো আমরা তাকে আইনানুগ ভাবে আদালতে সোপর্দ করা হবে, যেটা বিএনপির নেতারাও বলেছেন, সেটাই যুক্তিযুক্ত। তো তাকে গ্রেপ্তার করা হবে, আদালতে সোপর্দ করা হবে, আদালত সিদ্ধান্ত নেবে আসলে কি হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে প্রশাসন কি সব কথা, শেষ কথা নয়, এখানে আদালত বলে একটা ব্যাপার আছে। অতএব আদালতের রায় ছাড়া কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না, কিংবা অপরাধের পরিমাপও নির্ধারণ করা যায় না, এবং সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আদালত, এটা মনে রাখা দরকার। এবং বিশেষ করে যারা রাষ্ট্রের ঊর্ধ্বতন অবস্থানে আছেন, নীতি নির্ধারক, তাদেরকে আমার মনে হয় গণতন্ত্রের ভাষায় কথা বলা উচিত, এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের আচরণ করতে হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। জি নিশ্চয়ই। আমি একটু আরেকটি প্রসঙ্গে আসতে চাই। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে, অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তরুণ রাজনীতিকদের পলাতক প্রধানমন্ত্রীর পদ অনুসরণ না করার আহ্বান। শেখ হাসিনা যে ভাষায় কথা বলতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন ওই একই ভাষায় কথা বলছে জামায়াতে ইসলাম কিংবা এনসিপি। এম এ আজিজ, আপনাকে দিয়ে তাহলে এটি শুরু করি। আপনারও কি তাই মনে হচ্ছে যে আসলেই তাদের বক্তব্যগুলো হচ্ছে আওয়ামী লীগের মতো? আমি ঠিক এরকম কথা বলতে, এটা আলোচনা করতে চাচ্ছিলাম না, কারণ এটা হলেই আমি যে কথা বলবো সেটা তরুণদের সমালোচনা করা। পাটারি বলছে না যে সেনা প্রধান আপনার দাঁড়িয়ে রেখে হাবড়া হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, তারা অস্ত্র চালাতে জানে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো ঠিক না, এই কথাগুলো তো ঠিক না। তারপরে সালাউদ্দিন আহমেদকে বলছে বেয়াদব, হ্যাঁ, এগুলো তো ঠিক না। 24-এর অস্ত্র গেল কোথায়? উনি তো বোঝেন না যে 24-এর অর্থাৎ 24-এ যে অস্ত্র 5ই আগস্টের পরে থানা থেকে লুট হয়েছে,
এবং পুলিশ হত্যা করা হয়েছে, দায়ভার তো তার ঘরে পড়তায়, এগুলো তাকে হুঁশ করতে হবে। আমার বক্তব্য হচ্ছে তারা যেহেতু রাজনৈতিক দল করেছে, গণতন্ত্রের শিষ্টাচার, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক যে ভাষা, সেগুলো ব্যবহার করে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবে, এটাই আমার প্রত্যাশা। কারণ এখানে বড় বড় কথা বললে কিন্তু ভায়োলেন্স পাওয়া যাবে না, ভোটাররা কিন্তু এটা পড়ছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি, যদি এখন ভোট পাওয়া বা জুলাই সনদ দিয়ে, যেমন ধরেন আজকে গুম কমিশন কিন্তু সর্বোচ্চ 7টি রেখে মন্ত্রী পরিষদ কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে, খসড়া হয়েছে। তো ওটা তো বাতিল হয়ে গেছিল, 4টা বাতিল করেছে, তার ভিতরে এটা। কিন্তু আপনি দেখেন হাইকোর্টের রায় হয়েছিল, তখন এটার উপরে আপিল হয়েছিল, তখন বলা হচ্ছিল অপোজিশন থেকে, জামাত, এনসিপি, যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কেন আপিল করা হলো। কিন্তু আপিলে তো অনেক অনেক সুবিধা পাওয়া গেছে, যেমন 7-এর ক, 7-এর খ, এগুলো তো বাতিল করা হয়েছে। তারপরে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হয়েছে, আপনার গণভোট রিভাইভ হয়েছে, হ্যাঁ গণভোট রিভাইভ হয়েছে। আর অন্যান্য বিষয়গুলি কি জুলাই চার্টার সহ সংসদে সমাধান করতে বলেছে। তো এখন সংসদে তো কমিটি করেছে, সংসদীয় কমিটি, সেখানে তো বিরোধী দল চায় না। সুতরাং আমার মনে হয় বিএনপি আগের যে কথা ছিল, আমরা যেটা স্বাক্ষর করেছি সেটাই বাস্তবায়ন করব। আজকেও তথ্যমন্ত্রী বলছে জুলাই সনদ সব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আমার মনে হয় এককভাবে বিএনপি বাস্তবায়ন করবে। প্রসঙ্গ এলে আসলে বিভিন্ন ভাবে আসলে কথাবার্তা বেড়ে যায়, মানে ঘটনাক্রমে আরেক ঘটনায় আমরা চলে যাই। আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে, অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তরুণ রাজনীতিকদের পলাতক প্রধানমন্ত্রীর পথ অনুসরণ না করার আহ্বান। এই বিষয়টি আসলে আমরা পারস্পরিক বক্তব্য দিতে দেখি। জামায়াত বলে বিএনপি হচ্ছে আওয়ামী লীগের পথ অনুসরণ করছে, জামায়াত এনসিপি বলে, আবার বিএনপি বলে যে এনসিপি জামায়াত আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। কে কার পথ অনুসরণ করছে আসলে আপনার কাছে জানতে চাই। সেই সাথে বিরোধী দলকে আসলেই শেখ হাসিনার ভাষায় কথা বলে? প্রথমত হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসনের পতন ঘটেছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন, এগুলো সবই ঠিক। কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি, এবং সেই রাজনীতি, পুরনো রাজনৈতিক সংস্কৃতি, তা সরকার এবং বিরোধী দল উভয় অনুসরণ করছে। কে বেশি কে কম এই ডিগ্রি আমি মাপতে চাই না। তো যেমন ধরুন দুটো ঘটনা আমি লক্ষ্য করি, কথা তো বাইরেও আচরণটা আমরা যেটা লক্ষ্য করি, হবিগঞ্জের ঘটনা, এটা কি প্রত্যাশিত ছিল? তো এখানে বিরোধী দলের তার এনসিপি তার রাজনৈতিক কর্মকাণ্ড অধিকার রয়েছে, এবং সেখানে তার নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ ছিল, কিন্তু পুলিশ সেখানে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে। এটা কি গণতান্ত্রিক আচরণ? কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা করেছে, যে শিবিরের নেতৃত্ব যে ঘটনা ঘটেছে, যে ট্যাগ লাগিয়ে সাধারণ ছেলেদেরকে হয়রানি এবং একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, সেটা কি প্রত্যাশিত ছিল? তো আমরা এগুলো লক্ষ্য করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা কিন্তু আসলে সরকারের সাথে সম্পৃক্ত না, সরকারের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির বিষয়। জি নিশ্চয়ই, আমি বলছি না যে সরকারের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু শিবির যে আচরণ করেছে সেই আচরণকে প্রত্যাশিত কিনা। কেউ যদি অপরাধী হয় তাকে মারধর করে থানায় দেয় ইত্যাদি, এগুলো তো মানে ছাত্র নেতৃত্বের কাজ না। ছাত্র নেতৃত্ব সে অভিযোগ আনতে পারে এবং সেগুলোকে তদন্ত হতে পারে, কিন্তু এই ভাষায় কেউ কাউকে ধরে বললো যে স্বৈরাচারের দোষর, এ ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদের পারপাস সাফ করছে, এই ধরনের আচরণ এটা ঠিক না। এবং এখানে শুধু তাই না, মারামারিও হচ্ছে, মারছে, হ্যাঁ মানে সেখানে মারামারিও হচ্ছে। সেই কথাগুলো আমি বলছি যে তাহলে সংস্কৃতির তো পরিবর্তন হয় নাই। এমনকি শিক্ষাঙ্গনে কি পরিবর্তন হয়েছে? এখন শিক্ষকদেরকে ট্যাগ লাগিয়ে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি যাব না। তো সেইগুলোর জন্য যে পদ্ধতিগত যে বিষয়গুলো আছে, সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আর একটা হচ্ছে যে কে সরকারি দল কে বিরোধী দল, কিংবা সেই সময় আওয়ামী লীগের একজন সমর্থক ছিলেন একজন শিক্ষক, কিন্তু তিনি এখন পারপাস সার্ভ করছেন কিনা, অপরাধ করেছেন কিনা, সেটা বিবেচ্য বিষয়। ভিন্ন মতের শিক্ষক থাকতেই পারে। এখানে স্বাধীনতা উত্তর কালেও আমরা দেখেছি যে পাকিস্তান মুসলিম লীগের কট্টর সমর্থক শিক্ষকরা তো ছিলেন, তো এখনো তো থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার কর্মকাণ্ডটা কি, সেটা বিবেচনা করা উচিত। তো আমার বক্তব্য হচ্ছে যে ভিন্ন মতের স্বাধীনতা নিশ্চিত করা দরকার, এবং মত দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে কোনো কিছুই দমন করা ঠিক না। এটা আইনের শাসনের অন্তরায়। রাজনীতিতে পারস্পরিক মত যে চর্চা, বিভিন্ন ভিন্ন মতের চর্চা, সেই সুযোগটা থাকার দরকার। অতএব রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা সরকারি দলেরও দরকার, বিরোধী দলের দরকার। তবে আমার কাছে যেটা মনে হয়
যে শুরুটা সরকারকে করতে হবে, যেহেতু তারা ক্ষমতায় আছেন, তাদেরকেই এই সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি অনুষ্ঠান করতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাদেরকে দেখিয়ে দিতে হবে, প্রমাণ করতে হবে যে তারা পুরনো পথে হাঁটছে না, তারা নতুন পথ তৈরি করছে, সে পথ গণতন্ত্রের পথ, সে পথ মানব অধিকারের পথ, এবং সেই পথে তারা দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা সেটাই প্রত্যাশা করি। মানে খুবই চমৎকার একটি কথা বলেছেন। আমার কাছে মনে হয় এটাই বাস্তবতা। মানে রাজনৈতিক সংস্কৃতির আসলেই পরিবর্তন হয়নি। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলে আসলে এই ধরনের বক্তব্য আসলে কখনো আসতো না, কিংবা আমরা নতুন নতুন যে সংকটগুলো দেখতে পাই সেই সংকটগুলো হয়তো কম দেখা যেত। আমি একটু আরেকটি প্রসঙ্গে আসতে চাই। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডোর নিয়ে আশাবাদী চীন। বেজিংয়ের সঙ্গে বাণিজ্য বিনিয়োগে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ। মিয়ানমার করিডোরের কথায় একটু আসতে চাই। এম এ আজিজ, আপনাকে দিয়ে একটু এই প্রসঙ্গে শুনতে চাই যে মিয়ানমারে যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতার মধ্যে এই করিডোর করা কি সম্ভব? মানে চীন চাইলে কি মিয়ানমারকে রাজি করাতে পারবে? কিন্তু সামগ্রিকভাবে আসলে কি বলে, মানে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন, এই পথটা আসলে কতটুকু আসলে করিডোর, অর্থনৈতিক করিডোরের কথা চীন থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বাংলাদেশ এটা ভাবছে। তবে আমাদের জন্য কিন্তু উভয় সংকট। আমরা যেমন রোহিঙ্গা, সেখানে বলছে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে তারা চেষ্টা করবে চীন, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যে করিডোর দিব, ওখানে তো আপনার অন্য একটা সমুদ্রের, ওটার নাম ভুলে গেলাম, যে একটা সরু পথ দিয়ে চীন তেল তেল আমদানি করে। এখন এই করিডোর দিয়ে আবার আমরা তাদেরকে কোনো সুযোগ করে দেবো কিনা, আমাদের তো এটাও ভাবতে হবে। তবে করিডোর দেওয়াটা, যেমন ধরেন চীন যে আশ্বাস দিয়েছে আমাদের চিটাগাং পোর্ট, মংলা পোর্ট আধুনিক হবে এবং ইত্যাদি ইত্যাদি, সুতরাং এটা ভাবতে হবে। করিডোর কিন্তু দেওয়া মানে খুবই, করিডোর মানে সেই দেশকে ওই জায়গাটা অনেকটা বলে দেওয়া যায় যে তাদেরকে ছেড়ে দেওয়া। সুতরাং এটা ভাবতে হবে, আমরা এটা বিচার বিশ্লেষণ করে করিডোর ব্যাপারে ঠিক করতে হবে। তবে বাণিজ্য তো চীন, আমরা বাণিজ্য করি আর না করি, চীনের পণ্যই তো এখন বাংলাদেশে বেশি, সারা পৃথিবীতে বেশি, এমনকি আমেরিকাতেও চীনের পণ্য বেশি। সুতরাং আমরা যে বাণিজ্যে যাব, আমরা তো ভারতের সাথে টানাপোড়েন সম্পর্ক, যুক্তরাষ্ট্র আমাদেরকে তাদের বলয় রাখতে চায়, চীন যেহেতু হাত মিলেছে, আমরা চাই যে চীনের সাথে বাণিজ্য করা যেতে পারে। তবে ওইটাই বক্তব্য যে অবশ্যই আমাদের স্বার্থ রক্ষা করে বাণিজ্য করবো, আমাদের বেনিফিট যেখানে পাবো সেখানে আমরা বাণিজ্য করব, এই রিস্ক আমাদের নিতে হবে। জি, মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নিজ দেশের স্বার্থ রক্ষা করেই আসলে সংশ্লিষ্ট বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি একটু আবু সাইদ খান, আপনার কাছেও আসতে চাই যে অর্থনৈতিক এই করিডোরের ব্যাপারে কিছুদিন আগে চীনে ঘুরে এলেন, সফর থেকে ঘুরে এলেন হচ্ছে প্রধানমন্ত্রী। তো সামগ্রিকভাবে এই বিষয়টি আসলে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল। আবারও আজকে একটু এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। অর্থনৈতিক করিডোর তো হতেই পারে, আপত্তির কিছু নাই। আর আজকের পৃথিবীতে অর্থনৈতিক করিডোরের মধ্যে দিয়ে স্বাধীনতা হারাবার কোনো ব্যাপার নাই। তবে এই আঞ্চলিক সহযোগিতার বিষয়টা ভারতকে যুক্ত করা উচিত, চীনও সেটা মনে করে। অলরেডি ভারতকেও তারা যুক্ত করার প্রস্তাব দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে চীন মিয়ানমার, বাংলাদেশ, ভারত এই ধরনের করিডোর হতেই পারে, এবং সেটা করার জন্য সেই ধরনের পারস্পরিক যোগাযোগ রাখা দরকার। আর একটা হচ্ছে যে হ্যাঁ, চীনের সঙ্গে ভারতের দূরত্ব আছে, অনেক বিষয়ে দূরত্ব আছে, আবার তাদের ভিতরে সহযোগিতার ব্যাপারটাও আছে। সবকিছুই ভারতের মানে চীনের ক্ষেত্রে রিজেক্ট করে দিচ্ছে চীনের প্রস্তাব, এমনটা না। যেমন ব্রিক্স এর সম্মেলন ভারতে হচ্ছে, এবং ব্রিক্স এর মাধ্যমে তো সেটাতে যুক্তরাষ্ট্রকে, ভ্রুকুটিকে উপেক্ষা করেই তো ব্রিক্স হচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সহযোগিতার ব্যাপার আছে। তবে এটা আলাপ আলোচনা শুরু হতে পারে, এই মুহূর্তে যে হয়ে যাচ্ছে এমনটা ব্যাপার না। এখন প্রশ্ন হচ্ছে যে এটা করা সম্ভব কিনা। এখন যে ঘটনা, যেটা যে মিয়ানমারের দুই পক্ষই তো চীনের, তো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জান্তাও চীনের সাথে সুসম্পর্ক রয়েছে, এবং বিদ্রোহীরা তাদের সাথেও চীনের সুসম্পর্ক রয়েছে। অতএব চীন দুই কূল রক্ষা করছে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ চীনের সঙ্গে এটা বোঝাপড়া করা দরকার যে আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যাটা কি। আমাদের মাথার উপর যে বিরাট বোঝা, যেটা বাংলাদেশ বইতে পারছে না, সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। এবং এই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে এটা প্রায়োরিটি দেওয়া উচিত, এবং বাংলাদেশের প্রস্তাব হবে যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করার জন্য চীন তার কার্যকর ব্যবস্থা করা উদ্যোগ গ্রহণ করবে। চীন একবার উদ্যোগ গ্রহণ করেছিল, জিয়া রহমানের শাসন আমলে চীনের উদ্যোগেই কিন্তু সেখানে কয়েক লাখ, বোধহয় লাখ 3-4 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। তো আজও আমার কাছে মনে হয় যে এটা সম্ভব, এবং সেই রাজনীতিতে সেই বোঝাপড়াটা করার দরকার আমার কাছে। তো একটা আর একটা বিকল্প নয়,
তবে এটাও ঠিক যে পারস্পরিক এই যে কূটনীতির ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা অনেক প্রস্তাবই আমরা কোনটা গ্রহণ করব এবং কোনটা গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। সরকার বলছে যে সবার আগে বাংলাদেশ, এটা মুখের স্লোগান নয়, এটা বাস্তবায়িত হওয়া উচিত বলে আমি মনে করি। জি, সেইভাবেই পদক্ষেপ মানে আপনাদের দুজনের কাছে বেশ কিছু বিষয় নিয়ে আমরা শুনতে পারলাম। এম এ আজিজ, আপনার কাছে খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে যদি একটু বলতেন যে এই যে জিনিসপত্রের নিত্যপণ্যের যে দামের ঊর্ধ্বগতি, এটার হ্রাস আসলে সরকার এখন পর্যন্ত টানতে পারছে না কেন? না, এটা দেখেন, ওই বিরোধী দলের পক্ষ থেকে বলা হয় চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। এখন আমার বক্তব্য হলো যে বর্ষাকাল সব জায়গায় ধরেন মরিচের দাম 400 টাকা কেজি হয়ে গেছে। কাঁচামরিচ তো আপনার পানি উঠে গেলেই ডুবে যায়। তো এই জন্য আমরা এখন কিন্তু এমনিতে সমস্যা আছে। তাছাড়া ধরেন জ্বালানি হলো জীবন এবং জীবিকার লাইফ লাইন, সেখানেও সমস্যা আছে। তবে এটা ঠিক, চাঁদাবাজির ক্ষেত্রে ধরেন আমাদের এখানে কারণ বাজার এবং যাত্রাবাড়ি হচ্ছে, এখানে কিন্তু আড়ত, এই আড়তের 2 জায়গায় কিন্তু জামাত ইসলাম কিন্তু এমপি, সে তো একবারও বলে না যেখানে চাঁদাবাজি হচ্ছে আমি এখানে চাঁদাবাজি করতে পারবো না। অর্থাৎ সবাই একই রকম আমার কাছে মনে হচ্ছে। তো সুতরাং আমি তো নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, এটা প্রায় অসহনীয়। এটা আমার মনে হয় জ্বালানি তেল এবং বর্ষার কারণে এটা হচ্ছে।